আমি ব্যারিস্টার সায়েমের কাছে যাচ্ছি, একটু সময় নেবে ব্যারিস্টার সায়েম। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা, অনিবন্ধিত অভিবাসী যারা আছেন, এখন কি দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পরে ইমিগ্রেশন আইনের কিছু ক্ষেত্রে শক্ত হয়, কিছু ক্ষেত্রে নরম হয়। যারা এদেশে 10, 12, 15 বছর ধরে আছেন অনিবন্ধিত, তাদের জন্য কি করতে হবে, কি ডকুমেন্ট আছে? অনেকে 10 বছর পর একটা আবেদন করে দেন, 12 বছর পর একটা আবেদন করেন, 15 বছর আবেদন করেন। কোনো আবেদন যথার্থ, কোনটা যথার্থ নয়। কি ডকুমেন্ট দিতে হবে যাদের 20 বছর হয়নি? এই বিষয়ে ব্যারিস্টার সায়েম আলোকপাত করছেন। ব্যারিস্টার সায়েম, প্লিজ। আমি ব্যারিস্টার সায়েমের কাছে যাচ্ছি, একটু সময় নেবে ব্যারিস্টার সায়েম। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা, অনিবন্ধিত অভিবাসী যারা আছেন, এখন কি দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পরে ইমিগ্রেশন আইনের কিছু ক্ষেত্রে শক্ত হয়, কিছু ক্ষেত্রে নরম হয়। যারা এদেশে 10, 12, 15 বছর ধরে আছেন অনিবন্ধিত, তাদের জন্য কি করতে হবে, কি ডকুমেন্ট আছে? অনেকে 10 বছর পর একটা আবেদন করে দেন, 12 বছর পর একটা আবেদন করেন, 15 বছর আবেদন করেন। কোনো আবেদন যথার্থ, কোনটা যথার্থ নয়। কি ডকুমেন্ট দিতে হবে যাদের 20 বছর হয়নি? এই বিষয়ে ব্যারিস্টার সায়েম আলোকপাত করছেন। ব্যারিস্টার সায়েম, প্লিজ। আমার একটা বক্তব্য সবসময়ই যে যারাই এদেশে থাকতে চাইবেন আপনাকে অফুলি থাকবার চেষ্টা করতে হবে। তো সেক্ষেত্রে আপনি ওভারস্টেয়ার হয়ে বসে থাকলেন এবং কোনো কিছু করলেন না, এতে বিভিন্ন ধরনের বিপত্তি দেখা যেতে পারে। একটা হচ্ছে যে আপনি এদেশের আইনকে অসম্মান করলেন, অর্থাৎ ওভারস্টেয়ার থাকা কিন্তু ইটসেলফই ক্রিমিনাল অফেন্স। তো সেই জায়গাটাতে আপনি নিজেকে ফেলে দিলেন, আইনটাকে অসম্মান করলেন। যে শ্রদ্ধাটা দেখানোর কথা এই সয়েলে যে আইনগুলো আছে, রুলস গুলো আছে, সেগুলোর প্রতি কিন্তু আপনি সেটা দেখালেন না। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কন্টিনিউশন অফ রেসিডেন্সের ক্ষেত্রেও এটা কিন্তু কখনো একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তাহলে আপনি অনেক দিন যাবত যদি কোনো কিছু না করেন, তাহলে আপনি যে দেশে ছিলেন এটাও প্রমাণের ক্ষেত্রে আপনাকে একটু বাড়তি ঝামেলা পোহাতে হয়। আমার বক্তব্য হচ্ছে যে আপনি 1 বছরের ধরেই দেশে থাকেন বা 2 বছর ধরেই থাকেন, পরবর্তীতে যদি আপনি থাকতে চান তাহলে কোনো না কোনো একটা স্কিমের ভেতরে আপনি থাকেন। এতে আপনার রিফিউজড হোক, পরবর্তীতে আপনি টেনে নেন। অ্যাপিল থাকলে অ্যাপিল, জুডিশিয়াল রিভিউ হলে জুডিশিয়াল রিভিউ, সেকশন 120 হলে সেকশন 120। কিন্তু আপনার যে পরম্পরাটা তৈরি করার বিষয়, সেই বিষয়টা আপনি তৈরি করবেন। একেবারে বসে থাকাটা আমি মনে করি যে সেটা অনুচিত। প্রস্তুতির বিষয়টা হচ্ছে যে আপনি কোন রুটে যাবেন, কোন আবেদন করবেন, সেটার উপরে প্রস্তুতি। আপনি যদি হিউম্যান রাইটস আবেদন করেন তাহলে অবভিয়াসলি আমরা বলি যে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ। তো আন্ডার দি ইমিগ্রেশন রুলস খুব আপনার হাই থ্রেশহোল্ড আছে প্রাইভেট লাইফ কে আপনার মিট করবার জন্য। স্পেশালি প্রাইভেট লাইফের মধ্যে 20 বছর পড়ে যাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে 7 বছর পড়ছে। আর একটা হচ্ছে যে আপনি যে দেশে যেতে পারবেন না, ইনসারমাউন্টেবল অবস্ট্যাকলস সেটা আপনার ক্ষেত্রে প্রয়োজন। অর্থাৎ ইন্টিগ্রেশনটা আপনি আপনার দেশে গিয়ে রিইন্টিগ্রেশনটা করতে পারবেন। কেন? কারণ এমনভাবে আপনার জীবনটা এখানে হয়েছে যে প্রতিদিনের জীবনটা আপনি এই দেশে এমনভাবে গ্রথিত করেছেন যে অন্য কোনো দেশে আপনার পক্ষে এটা সম্ভব না। হয়তো আপনি গেলে চাকরি পাবেন না, আপনার বয়সের কারণে বা বিভিন্ন কারণে আপনার শেল্টার নেই, আপনার যে লেখাপড়াটা সেটা কাজে লাগে, আপনার বন্ধু বান্ধব চারদিকে যে সমস্ত অ্যাটাচমেন্ট গুলো তৈরি হয়েছে সেগুলো অন্য দেশে সম্ভব না। আপনার লেখাপড়া বা কর্ম সবকিছু এখানটাতে করেছেন, এখানেই সম্ভব, এর বাইরে আপনি সম্ভব, তখন আপনার এটা এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। ফ্যামিলি লাইফ আছে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আপনার নিজস্ব ফ্যামিলি থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, এক্সটেন্ডেড ফ্যামিলি থাকতে পারে। তাদের সাথে অ্যাটাচমেন্ট যে এখানে থ্রেশহোল্ডটা হচ্ছে যে আপনাকে চলে যেতে বলাটা আনডিউলি হার্শ হবে। তো ইমিগ্রেশন রুলস এর আন্ডারে যে ফ্যামিলি লাইফ সেটা এক ধরনের, অর্থাৎ আপনার যদি স্পাউস থাকে, আপনার যদি সলিড ভিসা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন অ্যাপেন্ডিক্স এফএম এ। কিন্তু সেটা যদি না হয়, আপনার যদি ভিসাও আপনি যদি ওভারস্টেয়ারও হন কিংবা ধরেন অন্যান্য জটিলতাও থাকে, তাহলে আপনি দেখা যাচ্ছে যে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস থাকলে তাহলে আপনি সেটা হয়তো উত্তরণ করতে পারেন EX.1 এর আন্ডারে। সেখানে ফ্যামিলি লাইফটা দেখাতে হবে এবং দেখাতে হবে যে এটা খুবই ডিফিকাল্ট আপনাদের পক্ষে অন্য কোথাও গিয়ে ফ্যামিলি লাইফ লিড করে। এটাও থ্রেশহোল্ড খুব হাই, বাচ্চা না হলে পরে আপনার এখানটাতে আপনি পার পেয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। আর আর্টিকেল 8 বলে একটা ব্যাপার আছে, আপনারা শুনুন, আউটসাইড ইমিগ্রেশন রুল, যেখানে প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফ স্টিল কাজ করে। ইমিগ্রেশন রুলস এর মতো এতটা শক্ত না, কিন্তু তারপরও অনেক কঠিন, এতটা কঠিন যে এখান থেকে আসলে কিছু একটা বের করে নিয়ে আসা করি। কিন্তু আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি নাশিদ ভাইয়ের প্রশ্নের আলোকে, সেটা হচ্ছে যে যেটাই আপনি করেন একটা ধারাবাহিকতা মেনটেন করে যান, একটা কিছু করেন, একেবারে মানে বসে থেকেন না,
নাকে তেল দিয়ে, ওগুলো না করে আপনি কিছুটা টাকা পয়সা খরচ করেন, আপনি সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশন করেন, আপনার প্রেজেন্টেশনে দেখেন আপনি যে সমস্ত টেস্টগুলো আছে, লিগাল টেস্টগুলো থাকে এক একটা আবেদনের ক্ষেত্রে, গ্রাউন্ডের ক্ষেত্রে, কার্যে কোনটাতে পূরণ হবে এটা কিন্তু বলা মুশকিল। ঠিক আছে, আজকে আমি একটা অ্যাসাইলাম, আমি নিজে গিয়েছিলাম অ্যাসাইলাম হিয়ারিং করবার জন্য। তো আজকে গতকালকে সিদ্ধান্তটা এসছে। ঠিক আছে, তো এটা আপার ট্রাইব্যুনাল থেকে ঘুরে আসা আমার কাছে এই পর্যায়ে এসে আমি অ্যাপিলটা নিয়েছিলাম এবং হিয়ারিংটা আমি নিজে করেছিলাম। মেডিকেল গ্রাউন্ডস আছে, জেনুইন মেডিকেল গ্রাউন্ডস আছে, অ্যাসাইলামের কনভেনশন রিজন আছে, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন আছে একটা মেয়ের। তো সেটা আমরা সারা দিন ধরে হিয়ারিংটা সারাদিন বিকেল 5টা পর্যন্ত হিয়ারিং করেছি এবং সেখানে আমরা উইন করেছি। আমি নিজে হিয়ারিংটা করেছিলাম, এই জন্য বারবার বলছি যে এটা ডেপথটা আমার জানা আছে। কিন্তু দেখেন তার ক্ষেত্রে যেই বিষয়গুলো আপনার জাজ গ্রহণ করেছে, অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু গ্রহণ করবে না। আসলে এটা কিন্তু একটা মজার বিষয়, তাই না? আমরা দেখেছি অনেক সময় আমরা হিউম্যান রাইটস এ কেস উইন করে এসেছি। আমরা দেখা যাচ্ছে একজন স্টুডেন্টের জন্য এক ধরনের হিউম্যান রাইটস, ঠিক আছে, একজন স্কিল্ড ওয়ার্কারের জন্য ঠিক সেম হিউম্যান রাইটস এর আবহাওয়াটা হবে, এটা নাও হতে পারে। এক্সেপশনাল সার্কামস্টেন্সেস এর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা তাই। সুতরাং আপনি এক্সেপশনাল সার্কামস্টেন্সেস কি জাজ প্রত্যেকটা গ্রাউন্ডই অ্যাকসেপ্ট করেছে, এক্সেপশনাল সার্কামস্টেন্সেসটাও অ্যাকসেপ্ট করেছে, যেখানে তার মেডিকেল গ্রাউন্ডটা অত স্ট্রং না, সেখানে পরিবারের অন্যজনের মেডিকেল গ্রাউন্ডটা অনেক স্ট্রং। তো সেই জায়গাটা কিন্তু এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে জাজ গ্রহণ করেছে, এটা থ্রেশহোল্ডটা। তো বললাম যে কেউ কখনো মানে একেবারে হাল ছেড়ে না দিয়ে নিজের যা কিছু আছে সেটা নিয়ে আপনার ঝাঁপিয়ে পড়া, তাই না? যার যা কিছু। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনারা যদি এদেশে থাকতে চান সবসময় একটা নিয়মের মধ্যে, একটা স্কিমের মধ্যে থাকবেন, তাহলে ভবিষ্যতে এটার উপকার পাবেন। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.